আবু জুনাইদের ৩টি প্রাণী মাত্র, স্ত্রী নুরুন্নাহার বানু, মেয়ে দিলু এবং স্বয়ং তিনি। পারিবারিক জীবনেও আবু জুনায়েদ সুখী নন। নুরুন্নাহার বানুর চাহিদা অতিরিক্ত বেড়েই চলেছে। তার দুর্মূল্য জড়োয়া গয়না হয়েছে, হুকুম তামিল করার চাকর বাকর হয়েছে, এমনকি লাবণ্যও অনেক দূর বৃদ্ধি পেয়েছে। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষার পরিধি অনেক দূর বিস্তৃত। বিশ্ববিদ্যালয় পাড়ার শিক্ষক গিন্নি যারা অতীতে নুরুন্নাহার বানুর সঙ্গে ভালো ব্যবহার করেননি, দেখিয়ে দিতে চান ফারাকটা কত দূর। নুরুন্নাহার বানু কোথায় আর তারা কোথায়? তার ভাইরা যে সমস্ত ছোট লোকদের মেয়েদের বউ করে এনেছেন, তাদের সঙ্গেও একটা ফয়সালা করতে হবে বই কি। সারা জীবন ভাইয়ের বউরা তাকে অবজ্ঞা করে এসেছে, এবার নুরুন্নাহার বানুর জবাব দেবার পালা। শেখ তবারকালের বাড়িতে যে অত্যাধুনিক বহুমূল্য গৃহ সরঞ্জাম দেখে এসেছেন, সেরকম সাজ সরঞ্জাম তারও চাই। নুরুন্নাহার বানু মুখে না বললেও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, সেরকম সাজ সরঞ্জাম তার এই সমস্ত দাবি আবু জুনায়েদকেই পূরণ করতে হবে। তিনি তার সমস্ত সাধ আহ্লাদ পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়ে লোকজনের সামনে কলেমা পড়ে বিয়ে করেছেন। আবু জুনায়েদ কোন মুখে কোন সাহসে এখন না করবেন? নুরুন্নাহার বানু কি যেমন তেমন বাপের বেটি? তার আব্বা কি আবু জুনায়েদের লেখাপড়ার সমস্ত ব্যয়ভার বহন করেনি? দিনে দিনে আবু জুনায়েদের পারিবারিক জীবনটা একটা নরককুণ্ড হয়ে উঠল, এবং অফিস এবং পারিবারিক জীবনের পাশাপাশি হালফিল আবু জুনায়েদ আরেকটা গোপন জীবনের সাক্ষাৎ পেয়েছেন। আবু জুনায়েদ মনে করেন, এই দিকটা যদি তার সামনে প্রকটিত না হতো, তার জীবন আরো অনেক বেশি ব্যথাদীর্ণ হয়ে উঠত। মনে মনে আবু জুনায়েদ গরুটার কাজে ঋণী অনুভব করেন। গরুটা সময় মতো তার গোয়ালে এসেছিল বলেই আবু জুনায়েদের কাছে জীবন অনেকখানি সহনীয় হয়ে উঠেছে। তিনি রাতের বেলা ঘুমোতে যাবার আগে চিন্তা করেন, সকালে ঘুম থেকে উঠে গরুটার মুখ দেখবেন। অফিসে যাওয়ার সময় ভাবেন, ফিরে এসে গরুটাকে দেখতে পাবেন। এমনই করে গরুকে কেন্দ্র করেই তার গোটা জীবনের মধ্যে একটা চোরা আবর্ত সৃষ্টি হলো। একদিন বিকেল বেলা ফিন্যান্স কমিটির মিটিং ছিল। বরাবরের মতো আবু জুনায়েদ প্রিসাইড করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোন খাতে কত টাকা বরাদ্দ করা হবে বাজেট তৈরির বিষয়ে আলোচনা হচ্ছিল। এই মিটিংয়ে কোষাধ্যক্ষ সাহেবও ছিলেন। নিরপেক্ষ এবং ন্যায়বান শিক্ষক হিসেবে ডক্টর আকরাম সকলের শ্রদ্ধার পাত্র। আলোচনার এক পর্যায়ে ইতিহাস বিভাগের এক ফাজিল ছোকরা সরাসরি আবু জুনায়েদের চোখে চোখ রেখেই বলে বসলেন, আবু জুনায়েদের কারণেই বিশ্ববিদ্যালয়ের প্রচুর অর্থের অপচয় হয়েছে। তিনি তার দলভুক্ত কতিপয় অযোগ্য ব্যক্তিকে নানা প্রকল্পের পরিচালক করে দিয়েছিলেন। বাজেটের টাকা শেষ হয়ে গেছে, অথচ কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি। ফসিউদ্দিনের কাছ থেকে আবু জুনায়েদ ওরকম ব্যবহারই আশা করেছিলেন। ফসিউদ্দিনের প্রয়োজনীয় যোগ্যতা ছিল না, একটা থার্ড ক্লাস এবং ব্রেক অফ স্টাডি ছিল। একজন ছাত্রীর অভিভাবকও শিক্ষক সমিতির কাছে সরাসরি লিখিত অভিযোগ করেছিলেন যে তিনি তার কন্যাকে উত্ত্যক্ত করেছেন। এত সব সত্ত্বেও আবু জুনায়েদ একা এক কাট্টা হয়ে তাকে প্রফেসর বানিয়েছেন। অনেক প্রবীণ ব্যক্তিদের পাশ কাটিয়ে তাকে ফিন্যান্স কমিটিতে নিয়ে এসেছেন। সেই লোকটি আজ মিটিংয়ে তাকে তুলোধনা করে ছাড়লেন। সবচাইতে দুঃখের কথা হলো, আকরাম সাহেব ফসিউদ্দিনের পক্ষেই কথা বলেছেন। কমিটির কেউ তাকে সমর্থন করতে এগিয়ে এলেন না। আবু জুনায়েদ ঠান্ডা স্বভাবের মানুষ। মুখের উপর গালমন্দ করলেও চটার স্বভাব তার নয়। মেজাজের এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য দিলরুবা খানম বলে থাকেন, আবু জুনায়েদের শরীরে মাছের রক্ত। তার মাথাটা অপেক্ষাকৃত ছোট বলেই দিলরুবা খানম ইদানিং বলতে আরম্ভ করেছেন, মানুষের শরীরে বোয়াল মাছের মাথা জুড়ে দিলে যেমন লাগে,
আবু জুনায়েদকে অবিকল সেরকম দেখায়। রসিকতাটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে গেছে, আবু জুনায়েদের কানেও এসেছে। বোবা প্রাণীর মতো সহ্য করা ছাড়া আবু জুনায়েদের করবারই বা কি আছে? কিন্তু আজকে ফিনান্স কমিটির মিটিংয়ে নাজেহাল হওয়ার ব্যাপারটি তাকে প্রচণ্ড রকম জখম করে ফেলল। তার মনে হতে লাগলো তিনি কতগুলো হিংস্র প্রাণীর সমাজে বাস করছেন। বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল। তার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে ঠিক করলেন যাবেন না। ব্যক্তিগত সহকারীকে বলে দিলেন যেন জানিয়ে দেওয়া হয় তিনি সুস্থ বোধ করছেন না, সুতরাং অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভায় যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। আবু জুনায়েদ সরাসরি বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে দেখেন নুরুন্নাহার বানু রেগে আগুন হয়ে আছেন। আজ তার বড় বোনের ছোট মেয়ের গায়ে হলুদের দিন। নুরুন্নাহার বানু গাড়িতে করে অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি বলে দিয়েছিলেন ড্রাইভার যেন বেলা 4টার দিকে এসে নিয়ে যায়। ড্রাইভার তাকে আনতে যায়নি। এসে যখন কারণ জানতে চাইলেন, ড্রাইভার একগাল হেসে জানালো সাহেব তাকে না করেছে। আসলে তিনি এরকম কিছু বলেননি। তিনি বলেছিলেন ফিনান্স কমিটির মিটিংয়ের শেষে তিনি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভায় যাবেন। ড্রাইভারকে সেখানে তাকে নিয়ে যেতে হবে। মিটিং শেষ করে আবু জুনায়েদ ফিরে আসবেন, তারপর ড্রাইভারের ছুটি। আবু জুনায়েদ বাড়িতে এসে দেখলেন এই ভর সন্ধেবেলা নুরুন্নাহার বানু খাটের উপর লম্বা হয়ে শুয়ে আছেন। তিনি প্রমাদ গুনলেন, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ফাটাফাটি না বাঁধিয়ে নুরুন্নাহার বানু ছাড়বেন না। আবু জুনায়েদ ভীষণ শঙ্কিত হলেন। তিনি কপালে হাত রাখলেন। শরীর ঠান্ডা। আস্তে আস্তে গায়ে ধাক্কা দিয়ে বলতে লাগলেন, এই ওঠো, এই সন্ধেবেলায় শুয়ে থাকলে শরীর খারাপ করে। নুরুন্নাহার বানু ওইটুকুর অপেক্ষা করছিলেন। চিৎকার দিয়ে উঠলেন, আমার শরীর খারাপে তোমার কি আসে যায়? প্রতিদিন নিজে অপমান করো, আজ ড্রাইভার দিয়ে এই এতগুলো মানুষের সামনে অপমান করালে। তোমাকে ছোট লোকের বাচ্চা না বলে বলবো কি? ছোট লোকের বাচ্চা নুরুন্নাহার বানু তাকে এই প্রথম বলছেন না। বিয়ের পর থেকেই এই ডাক শুনে আসছেন এবং শুনে শুনে অভ্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু তিনি ভেবে পাচ্ছিলেন না ড্রাইভার কিভাবে অপমান করতে পারে। তিনি ড্রাইভারের সন্ধানে গেলেন। দারোয়ান জানালো ড্রাইভার গ্যারেজে গাড়ি রেখে চলে গেছে। আবু জুনায়েদকে ঘটনাটি মেয়ে দিলুর কাছ থেকে শুনতে হলো। দিলু জানালো কথা মতো না যাওয়ায় তাকে এবং তার আম্মাকে বেবি ট্যাক্সি করে মীর হাজিরবাগ থেকে আসতে হয়েছে। আবু জুনায়েদ ভেবে দেখলেন ড্রাইভার বেচারের কোনো দোষ নেই। আবু জুনায়েদের নিজের ভুলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তিনি মনে করলেন এই কথাটা নুরুন্নাহার বানুকে বুঝিয়ে শান্ত করতে চেষ্টা করবেন। তিনি যখন ব্যাখ্যা করার জন্য ঘরে ঢুকলেন, দেখেন নুরুন্নাহার হাপুস হুপুস শব্দ করে কাঁদছেন। আবু জুনায়েদকে দেখা মাত্র তার মুখ ছুটে গেল। শ্রীমুখ থেকে নানা রকমের গালাগাল নির্গত হতে লাগলো। নুরুন্নাহার বানুর সম্পর্কে একটা মজার ব্যাপার হলো এই যে কাপড় চোপড়ে বেশি বিন্যাসের দিক দিয়ে তিনি শহরের অভিজাত মহিলাদের সঙ্গে পাল্লা দেওয়ার কথা চিন্তা করলেও যখন প্রয়োজন হয় সুপ্ত উৎস থেকে গ্রাম্য গালাগালগুলো তার বাক যন্ত্র দিয়ে কই মাছের মতো উজিয়ে আসতে থাকে। মুখের সুখ মিটিয়ে শান্ত হলেন না। তারপর দেয়ালে মাথা ঠুকতে লাগলেন। অত যত্নে বিউটি পার্লারে গিয়ে বাঁধানো খোপা খুলে যাওয়ার ভয়ে অধিক ঠুসাঠুসি করলেন না। রাগ প্রকাশের অধিকতর একটি কার্যকরী পন্থা বেছে নিলেন। পানির জগ, চায়ের পেয়ালা, পিরিচ, ফুলদানি যা হাতের কাছে পেলেন আছড়ে আছড়ে ভাঙতে লাগলেন। আবু জুনায়েদ টু শব্দটি করলেন না। চাকর বাকরেরা শোয়ার ঘরের দরজায় দাঁড়িয়ে এই প্রলয়কাণ্ড দেখল। আবু জুনায়েদ সকলের সামনে দিয়ে দাগি আসামির মতো মুখ করে শোয়ার ঘর থেকে বেরিয়ে এলেন।
তাকে কারো কিছু বলার সাহস হলো না। সে রাতে আবু জুনায়েদ খাবার স্পর্শ করলেন না, কারো সঙ্গে কথা বললেন না। তিনি দোতলার বারান্দায় পায়চারি করতে থাকলেন। দুবার ফোন এসেছিল, বলে পাঠিয়েছেন কথা বলতে পারবেন না। রাত যখন 11টার মতো বাজে, আবু জুনায়েদ উপাচার্য ভবনের বাইরে এসে বাগানে ঘোরাঘুরি করতে লাগলেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের এলাকায় নিস্তব্ধতা নেমে এসেছে। তার ঘরে প্রবেশ করতে ইচ্ছে হলো না। পায়ে পায়ে তিনি তরুণী নিবাসে চলে এলেন। দেখাশোনা করার লোকটির রাতের বেলা থাকে না, বেলা 8টা বাজলেই চলে যায়। তিনি গোয়াল ঘরে ঢুকে দেখেন, বাতি জ্বালিয়ে দেখেন তরুণী লম্বা হয়ে শুয়ে আছে। আবু জুনায়েদের মশারির দড়ি খুলে দিয়ে গরুটার শরীর স্পর্শ করলেন। আবু জুনায়েদের ছোঁয়া লাগা মাত্রই গরুটা এক লাফে শোয়া থেকে উঠে দাঁড়ালো। তরুণীর চোখে আবু জুনায়েদের চোখ পড়ে গেল। তার মনে হলো গরুটি ছলছল দৃষ্টিতে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছে। আবু জুনায়েদ সবকিছু ভুলে গিয়ে গরুটাকে আদর করতে লাগলেন। তরুণী একটু পেছনে হটে গিয়ে আবু জুনায়েদের হাত পা গাল চাটতে লাগলো। আবু জুনায়েদের মনে হলো এই বোবা প্রাণীটি ছাড়া তার বেদনা অনুভব করার কেউ এই বিশ্ব সংসারে নেই। গরুটা নির্বাক নয়নে আবু জুনায়েদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আবু জুনায়েদের ওলানের দিকে চোখ গেল। বাচ্চা হবে। বাটগুলো আস্তে আস্তে পুষ্ট হয়ে উঠতে আরম্ভ করেছে। হঠাৎ করে ওলানটা ধরে দেখবার ইচ্ছে তাকে পেয়ে বসল। প্রথম গরুটা দেখার সময়ও এরকম একটা ইচ্ছে তার মনে জেগেছিল, কিন্তু তিনি সংকোচবশত ওলানের তলায় হাত দিতে পারেননি। কোনো মানুষের সামনে এটি করা কোনো দিনই সম্ভব হতো না। গভীর রাতে সবকিছু বাঁধন আলগা হয়ে পড়ে, এমনকি চেতনার শাসন অস্বীকার করে স্বপ্নেরা ভিড় করে বাইরে আসার অবকাশ পায়। সুতরাং আবু জুনায়েদের মনের গভীরে লুকিয়ে থাকা ইচ্ছেটা পূরণ করতে বাধা কোথায়? তিনি ওলানের তলায় হাত দিয়ে বাতগুলো টিপে টিপে দেখছিলেন। তরুণীর বোধহয় এই স্পর্শ সুখ ভালো লাগছিল। গরুটি পেছনের পা দুটি ফাঁক করে আবু জুনায়েদকে অধিকতর অবকাশ করে দিল। ওলানটা রক্তিম বর্ণের। এই তুলতুলে মাংসপিণ্ড স্পর্শ করা মাত্রই তার স্মৃতিতে ভেসে উঠল আজ থেকে অনেক দিন আগে, যখন তার সবে গোফ গজিয়েছে, শিশ্নের মধ্যে বীর্য সঞ্চার হয়েছে, এক দূরসম্পর্কীয়া মামি আবু জুনায়েদকে দিয়ে তার বিশাল বিশাল স্তন মর্দন করিয়েছিলেন। আবু জুনায়েদের মনে সেই পুলক, সেই অনুভূতি জেগে উঠল। আবু জুনায়েদের মনে হলো তরুণীর এই রক্তিম ওলান, এই স্ফীত বাটগুলোর মধ্য দিয়ে চরাচরের নারী সত্তা প্রাণ পেয়ে উঠেছে। আবু জুনায়েদের হাতে ঘড়ি ছিল না। রাত কত হয়েছে ধারণা নেই। একসময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবু জুনায়েদ উঠে দাঁড়ালেন। মশারিটা ফের খাটিয়ে দিতে গিয়ে দেখতে পেলেন জানালার পাশে মনুষ্য ছায়া বাঁকা হয়ে পড়েছে। আবু জুনায়েদ একটু শিহরিত হলেন। এত রাতে এই গোয়াল ঘরে তার খোঁজ করতে কে আসতে পারে? তিনি জিজ্ঞেস করলেন, কে? আমি। নুরুন্নাহার বানুর কণ্ঠস্বর। তুমি এখানে কেন এসেছ? আবু জুনায়েদ জানতে চাইলেন। আবিয়ানো গাইয়ের ওলানে কি খোঁজ করছো? একটু দেখে জীবন সার্থক করতে এলা। আবু জুনায়েদ আশা করেননি নুরুন্নাহার বানু এভাবে তার উপর গুপ্তচর বৃত্তি করতে পারেন। প্রথমে একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন, সেটা সামলে উঠলেন। চরম বিতৃষ্ণায় তিনি চিন্তা করলেন, এই মেয়ে মানুষটির হাত থেকে এ জীবনে তিনি নিষ্কৃতি পাবেন না। নুরুন্নাহার বানুর কথার জবাব দিতে গিয়ে সমান রূঢ়তা সহকারে বলে বসলেন, সেটা জেনে তোমার লাভ কি? তোমার কি আছে? তুমি ওলানের মধ্যে কি খোঁজ করছি এটা জানতে ওখানে গুপ্তচরগিরি করতে এসেছো? অথচ তুমি ঝগড়াঝাটির একটা বাক্স ছাড়া আর কি? এ কথা তো তুমি বলবে। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সকলে গরুর সঙ্গে কুকর্ম করেছে। তুমি সেই বংশের ছাওয়াল, একই কাজ তোমাকে করতে হবে। নুরুন্নাহার বানুর চোখ দুটো
থেকে ঠিকরে আগুন বেরিয়ে এলো। আবু জুনায়েদ আবছা অন্ধকারে লাল চোখ দেখতে পেলেন। সেই কুৎসিত বাদ প্রতিবাদের রাত নুরুন্নাহার বানু এবং আবু জুনায়েদ কিভাবে কাটিয়েছেন এ নিয়ে চাকর বাকরেরা একজনা এক এক রকম কথা বলে থাকে। তারপরে আরো কিছু ঘটনা ঘটে গেল, সেগুলো সবিস্তারে না হোক সংক্ষেপে বলা প্রয়োজন। উপাচার্য ভবনে আবেদ হোসেনের অবারিত গতায়ত। বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন কাজ তদারক করতে এলে নুরুন্নাহার বানুর সঙ্গে সাক্ষাৎ করে যান। নুরুন্নাহার বানু তবারক চাচার এই সুদর্শন জামাইটিকে পছন্দ করেন, কারণ শুধু তার চেহারা নয়, স্বভাব, চরিত্র, কথাবার্তা সব সুন্দর। মাঝে মাঝে আবেদকে নুরুন্নাহার বানুর ছোট ভাইটির মতো আদর করতে ইচ্ছে হয়। সব দিন নুরুন্নাহারের সঙ্গে আবেদের সাক্ষাৎ হয় না। এদিকে নুরুন্নাহার বানুর মনে অন্যরকম একটা ভাবনা কাজ করছিল। সেই রাতেই তিনি ঠিক করে ফেলেছেন আবু জুনায়েদের শখের গরুটাকে সময় এবং সুযোগ এলে তিনি বিষ খাইয়ে মেরে ফেলবেন। সিদ্ধান্তটা কিভাবে কার্যকর করা যায় এ নিয়ে কল্পনা জল্পনা করছেন। গরুটা মারা গেলে আবু জুনায়েদ কিরকম কষ্ট পাবেন সে কথা চিন্তা করে এক ধরনের বিকৃত সুখ পেয়ে থাকেন। আবু জুনায়েদের এই শখের গরু যখন অক্কা পাবে, যখন নড়বে না, চড়বে না, নিঃসার হয়ে পড়ে থাকবে, তিনি চিবিয়ে চিবিয়ে বলবেন, তোমার আদরের গাভী প্রেমিকের কবরের উপর একটা তাজমহল বানিয়ে দাও, যুগ যুগ তোমার নাম থাকবে। লোকজন যখন থাকে না, লুকিয়ে চুরিয়ে গরুটাকে দেখে আসেন। গরুটাকে অনেকটা সতীনের মতো ধরে নিয়ে গোয়াল ঘর থেকে ঝাড়ু কুড়িয়ে নিয়ে কয়েক ঘা বসিয়ে দেন। একদিন তিনি গোয়াল ঘরের কাছে গিয়ে খিলখিল হাসির শব্দ পেলেন। তার ভেতরের সংস্কারটি চারা দিয়ে উঠল। কে জানে কেন জিন পরি আবার গাভীর আকার ধরে তার স্বামীর উপর ভাগ বসাতে এসেছে কিনা। তিনি আরো একটু এগিয়ে গেলেন। দরজার ফাঁক দিয়ে যা দেখলেন, তার সেই মুহূর্তে মরে যেতে ইচ্ছে হলো। কি করবেন ভেবে পেলেন না। মিনিট খানেক স্তব্ধ হয়ে রইলেন। আবেদ হোসেন দিলুর স্তন টিপে টিপে আদর করছেন, আর দিলু তার গলা জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। নুরুন্নাহার বানুর মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে গেল, হারামজাদি, আজ তোর একদিন আমার একদিন। আবেদ হোসেন গলার আওয়াজ শুনে তরিতাহতের মতো উঠে দাঁড়ালেন। আপা, আপনি? বেরো কুত্তার বাচ্চা, বেরো। আবেদ হোসেন মুখটা নিচু করে নুরুন্নাহার বানুর সামনে দিয়ে বেরিয়ে গেলেন। এবার নুরুন্নাহার বানু প্রচণ্ড রোষে তার মেয়ের চুলের মুঠি ধরতে ছুটে গেলেন। মুখ দিয়ে গালাগালির খই ফুটতে থাকলো। তার ওই মূর্তি দেখে মেয়েটি কিন্তু একটুও ভয় পেল না। তুমি এরকম চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে হারামজাদি, তোমাকে দেখাবো। তিনি চুলের মুঠিতে হাত দিতে যাচ্ছিলেন। দিলু সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আম্মা, বলে দিচ্ছি গায়ে হাত দিও না, ভালো হবে না কিন্তু। হারামজাদি, আজ তোর গোড় দিয়ে ছাড়বো। গোড় দেওয়া অত সহজ কাজ নয়, যা বলার বলো, গায়ে হাত দিতে চেষ্টা করো না। গায়ের জোরে আমার সঙ্গে তুমি পারবে না। হারামজাদি, এই কুত্তার সঙ্গে করছিলি কি? যা ইচ্ছে করছিলাম। তোমার কি? আবেদ ভাইয়ের সঙ্গে মজা করছিলাম। মজা করছিলি হারামজাদি? তোর কোন মায়ের পেটের ভাই? একটা আলগা বেটাকে তুই গনি টিপতে দিলি। সো হোয়াট, আমি আবেদ ভাইকে বিয়ে করব। মেয়ের দুঃসাহস, নির্লজ্জতা এবং স্পর্ধা দেখে নুরুন্নাহার বানুর মুখ দিয়ে সহসা কথা বেরুল না। বিয়ে করবি? জিজ্ঞেস করলেন তিনি। কেন নয়, আবেদ ভাইকে আমার দারুণ ভালো লাগে। বিয়ে করবি হারামজাদি? তার বউ আছে, বাচ্চা আছে। থাকুক না কেন, আবেদ ভাই এই বউকে নিয়ে সুখী নয়। তুই হারামজাদি সুখী হবি? অনেক গালাগালি করেছ, আর চিৎকার করলে আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব। সুখী হব না আমার ব্যাপার, তোমার তাতে কি? নিজের মেয়ের সঙ্গে নোংরা বচসার পর হঠাৎ করে নুরুন্নাহার বানু অনুভব করলেন
তার সব কিছু শেষ হয়ে গেছে। তার তলার সবটুকু মাটি সরে গেছে। স্বামী তার অনুগত নয়। তাকে বিছানায় একা ফেলে একটা গরুর সঙ্গে রাতে এসে কি সব করে। আর নিজের মেয়েটির বাজারে খানকি হতে আর বাকি কই? তবারকালীর জড়োয়া গয়না, বেনারসি শাড়ি, সুন্দর করে বানানো গোয়ালঘর, লক্ষ টাকা মূল্যের গাভীন গরু তাকে একদিক দিয়ে সর্বশান্ত করে ফেলেছে। তিনি মনে মনে অনুভব করলেন, তবারকালী একজন শয়তান। তিনি যা কিছু স্পর্শ করবেন সেখানে পাপ ছাড়া আর কিছুই জন্মাতে পারে না। তার সারা গা জ্বালা করতে লাগলো। এই অবস্থায় শোয়ার ঘরে ঢুকে আধা দিন ফুলে ফুলে কাঁদলেন। তারপর একসময় ঘুমিয়ে পড়লেন। বিকেল 4টের দিকে ঘুম ভেঙেছিল। সারা শরীরে অসম্ভব ক্লান্তি। নুরুন্নাহার বানুর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। নুরুন্নাহার বানুর ইচ্ছে হলো এক্ষুনি যদি তিনি তবারকালীর দেয়া সব কিছু ছুঁড়ে ফেলে দিতে পারেন তাহলে বাঁচার একটা উপায় হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু শাড়ি গয়না ওসব তিনি ছুঁড়ে ফেলে দেবেন কোথায়? কাজের লোকজনদের মধ্যে বিলিয়ে দিতে পারেন। কাজের বেটির গায়ে জড়োয়া গয়না কি মানায়? তার চেয়ে নুরুন্নাহার বানুর কাছেই থাকুক। নারী হৃদয় বড় বেশি সোনার বশীভূত। আবু জুনায়েদ অফিস থেকে এসে নুরুন্নাহার বানুর সঙ্গে কোনো কথা বললেন না। নুরুন্নাহার বানু কোনো কথা বলতে চেষ্টা করলেন না। এই একদিন এক রাতের মধ্যে তাদের মধ্যে একটা দুস্তর ব্যবধান সৃষ্টি হয়ে গেছে। হাজার চেষ্টা করেও কেউ কারো কাছে আসার উপায় পাচ্ছে না। নুরুন্নাহার বানুর মন থেকে ক্রমাগত ধিক্কার ধ্বনি উঠছিল। সমস্ত পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে তার এই মস্ত ক্ষতির কথা প্রকাশ করতে পারবেন? তিনি কোথায় যাবেন? তার মুখ দিয়ে তেতো ঢেকুর উঠছিল। এই বাড়িতে তিনি কিভাবে বাস করবেন? অনেক ভেবে অনেক চিন্তা করে স্থির করলেন রেবা তার ছেলে এবং বরকে আনিয়ে নেবেন। হাত পায়ের একটা হাড় ভেতর থেকে ভেঙে গেলে যেরকম হয়, বাইরে কোনো রক্তপাত ঘটে না, অথচ টনটনে ব্যথাটা ঠিকই থাকে। আবু জুনাইদের সংসারেও সে অবস্থা। নুরুন্নাহার বানু এবং আবু জুনাইদের মধ্যে কথা বলা বলি বন্ধ। বিয়ের পর এরকম অবস্থা আগে কোনোদিন হয়নি। নুরুন্নাহার বানু এখন বড় হওয়ার মজা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দিল আপন ইচ্ছে মতো সব কিছু করছে। যখন তখন বাইরে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কেন যাচ্ছে, এই সকল কথা জিজ্ঞেস করে দেখার কোনো প্রয়োজন নুরুন্নাহার বানু অনুভব করেননি। তিনি মনে করছেন তার সর্বনাশ হয়ে গেছে। শেখ তবারক আলী তাদের গোটা পরিবারটাকে সর্বনাশ করে ফেলেছেন। এই সংসারের প্রতি কোনো কর্তব্য, কোনো টান তিনি বোধ করেন না। অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বলেই তিনি এই বাড়িতে পাপী মানুষজনের সঙ্গে দিন রজনী যাপন করছেন। নুরুন্নাহার বানুর বিষয়ে একটা সত্য কথা হলো এই যে তিনি যখন ভেবেচিন্তে কিছু করেন অবশ্যই ভুল করে বসেন। ঝোঁকের মাথায় যেসব সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরে দেখা গেছে সেগুলোতেই তার দূরদর্শিতা প্রমাণিত হয়েছে। রেবা তার ছেলে অন্তু এবং বর ইকবালকে কিছুদিন বরিশাল থেকে এখানে আনিয়ে রাখার ব্যবস্থা করে খুবই ভালো কাজ করেছেন। মেয়ে জামাই এবং নাতি আসাতে পরিবারের গুমোট হওয়াটা অনেকখানি কেটে গেছে। মেয়ে জামাই আসাতে খুবই ভালো হয়েছে, এ কথা আবু জুনায়েদও স্বীকার করেন, কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলেননি। নুরুন্নাহার বানু আঁকড়ে ধরার মতো একটা অবলম্বন খুঁজে পেলেন। রেবা মেয়েটি ঠান্ডা স্বভাবের এবং অনেক বিচক্ষণ। রেবার যখন জন্ম নুরুন্নাহার বানুর বয়স সবে 16। আবু জুনায়েদ তখন ফাইনাল ইয়ারের ছাত্র। পাশ করার পরে জুনায়েদকে চাকরি পেতে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। রেবাকে মানুষ করতে গিয়ে অনেক ঝড় ঝাপটা মাথার উপর দিয়ে গেছে।
আবু জুনায়েদের সঙ্গে এক রুমের একটি টিনের ঘরে নুরুন্নাহার দাম্পত্য জীবন শুরু করেছেন। তখন তাদের সংসারে প্রাচুর্য বলতে কিছুই ছিল না। দুধের পয়সার জন্য নুরুন্নাহার বানুকে লজ্জা শরমের মাথা খেয়ে তার আব্বার কাছে হাত পাততে হতো। দুঃখ কষ্টের মধ্যে মানুষ হয়েছে বলেই রেবার মধ্যে দয়ামায়ের ভাগটা খুব বেশি। দিলুর কথা স্বতন্ত্র। সে যখন জন্মেছে, নুরুন্নাহার বানুদের অবস্থা ফিরতে আরম্ভ করেছে। অধিকন্ত ঝুলি ঝাড়া সন্তান বলে দিলু সব সময় মা বাবা দুজনেরই অবারিত স্নেহ লাভ করেছে। এখন নুরুন্নাহার বানুর আফসোস হয়, ছোটবেলা থেকে যদি মেয়েটাকে কড়া শাসনে রেখে মানুষ করতেন, আজকে তাকে এরকম একটা কুৎসিত অবস্থার সম্মুখীন হতে হতো না। দিলুর উপর তার কোনো নৈতিক অনুশাসন চলছে না। নুরুন্নাহার বানু খুব ভয়ে ভয়ে আছেন। যদি কোনো ফাঁকে দিলু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবেদ হোসেনের সঙ্গে কিছু একটা করে বসে, তখন নুরুন্নাহার বানু মানুষের সামনে মুখ দেখাবেন কেমন করে? এই ব্যাপারটি নিয়ে আবু জুনায়েদের সঙ্গে আলোচনা করারও উপায় নেই। নুরুন্নাহার বানু গভীরতম বেদনার সঙ্গে অনুভব করছেন আবু জুনায়েদ তার দিক থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নেবেন তিনি কল্পনাও করতে পারেননি। নুরুন্নাহার বানুর ভেতরটা কাটা মুরগির মতো ছটফট করছে। রেবা এসে পড়ায় তিনি একটি খুঁটি পেয়ে গেলেন। একদিন দরজা বন্ধ করে মা মেয়েতে দিলু এবং আবেদ হোসেনের ব্যাপারটা আলোচনা করলেন। রেবা সবকিছু শুনে শিউরে উঠল। সে নিজে থেকে এগিয়ে এসে আবু জুনায়েদকে সব কথা জানালো। সব কথা শুনে আবু জুনায়েদ পাথরের মতো শক্ত হয়ে গেলেন। সহসা তার মুখ থেকে কোনো কথা বেরোলো না। দিলু যেরকম একটি কাজ করতে পারে আবু জুনায়েদ ভাবতেও পারেননি। মেয়েটি সবে সেকেন্ড ইয়ারের ছাত্রী। আবু জুনায়েদের অবস্থা এমনিতে সব দিক দিয়ে টলমল হয়ে উঠেছে। এই ঘটনা যদি কোনো ফাঁক দিয়ে প্রকাশ হয়ে পড়ে, একটা ভূমিকম্পের সৃষ্টি হবে। আবু জুনায়েদের অস্তিত্বটাই বরবাদ করে ফেলবে। 12 হাত কাকুরের 13 হাত বিচির মতো সমস্ত গোপন বিষয় মানুষের সামনে বেরিয়ে আসবে। সকলে জানবেন তিনি ঠিকাদার শেখ তবারক আলীর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছেন। শেখ তবারক তার স্ত্রীকে জড়োয়া গয়নার সেট, কন্যাকে বেনারসি শাড়ি এবং সোনার ঘড়ি উপহার দিয়েছেন। তিনি নিজে থেকেই শেখ তবারককে একটি গাভী গরু কিনে দেওয়ার প্রস্তাব করেছেন। ঠিকাদার সাহেব তাকে মহামূল্যবান গরু এবং গোয়ালঘর 2 উপহার স্বরূপ দিয়ে দিয়েছেন। এসবের সঙ্গে দিলুর কথাটা যখন যোগ হবে, মানুষ আপনা থেকেই বলবে আবু জুনায়েদ এত লোভী এবং চামার যে তিনি আপন মেয়েটিকেও তবারক আলীর জামাতার হাতে তুলে দিতে কুণ্ঠিত হননি। আবু জুনায়েদ তার অধিক কিছু চিন্তা করতে পারলেন না। তার কপালের বাম পাশটা প্রচণ্ডভাবে ব্যথা করছিল, প্রেশার চড়ে যাচ্ছিল। কোনো রকমে কপাল চেপে ধরে খাটে শুয়ে পড়তে বললেন, যা হয় কিছু একটা করো, আমি তো চোখে পথ দেখছি নে। রেবা একাই সমস্ত পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিল। মা বাবার মধ্যে একটা কাজ চলা গোছের সম্পর্ক তৈরি করে ফেলল। কিন্তু সেটাকে স্বাভাবিক সম্পর্ক বলা চলে না। একেবারে নিঃসম্পর্কিতভাবে মানুষের একসঙ্গে থাকা চলে না। রেবা ভীষণ বুদ্ধিমতী মেয়ে। দিলুকে সবসময় চোখে চোখে রাখে। কোনো ক্রমেই বাড়ির থেকে একা বেরোতে দেয় না। কলেজে যাবার সময় রেবা কিংবা তার স্বামী দিলুর সঙ্গে কলেজের গেট অবধি যায়। আবার ছুটি হওয়ার পরে কলেজ গেট থেকে উঠিয়ে নিয়ে আসে। কলেজের প্রিন্সিপাল ভদ্রমহিলার সঙ্গে আবু জুনায়েদের পরিচয় আছে। তিনি তাকে টেলিফোন করে বলেছেন তার এই মেয়েটি বড় আদুরে এবং খেয়ালি, কখন কি করে বসে কোনো ঠিক নেই। সুতরাং বেগম হাসনা বানু যদি অনুগ্রহ করে মেয়েটির প্রতি কড়া নজর রাখেন, তবে আবু জুনায়েদ খুবই উপকৃত হবেন। কলেজ সম্পর্কিত অনেক কাজে উপাচার্যের কাছে হাসনা বেগমের ঠেকা আছে। তাই বেগম হাসনা বানু কথা দিয়েছেন, হ্যাঁ, মেয়েটির প্রতি তিনি প্রখর দৃষ্টি রাখবেন। তবে এও বলেছেন এসব টিনেজারদের কন্ট্রোল করা
খুবই মুশকিলের ব্যাপার। রেবার বর ইকবাল ছেলেটিকে নুরুন্নাহার বানু খুবই পছন্দ করেন। তার এই বিপদের দিনে যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, যেভাবে নীরবে মুচকে যাওয়া সংসারটির শুশ্রূষা করে যাচ্ছে, দেখে নুরুন্নাহার বানু অভিভূত হয়ে গেছেন। নুরুন্নাহার বানুর কোনো ছেলে নেই। ছেলে না থাকলে নারীর মনে একটা হাহাকার থেকেই যায়। নুরুন্নাহার বানু ছেলেটাকে তাদের সঙ্গে একেবারে রেখে দেওয়ার কথা চিন্তা করেন, কিন্তু ইকবালের বদলির চাকরি, তার থাকার উপায় নেই। নুরুন্নাহার বানু ভাবেন, ঢাকাতে যদি কোনো কাজকর্ম পাওয়া যেত, ছেলেটাকে নিজের কাছে রেখে দিতে পারতেন। সরকারি চাকরি হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ধরনের একটা ভদ্র চাকরি হলেই চলে যায়। আবু জুনায়েদ এত বড় একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান, প্রতিদিন তার হাত দিয়ে কত লোকের চাকরি হচ্ছে, অথচ এমন সোনার টুকরো জামাই, তাকে একটি চাকরি দেওয়ার ক্ষমতা আবু জুনায়েদের নেই। শেখ তবারক আলীর কথা কেন জানি তার মনে উদয় হলো, আর সারা শরীর কেঁপে গেল। এখনো নুরুন্নাহার বানু শেখ তবারকের কাছ থেকে উপকার প্রত্যাশা করেন। রেবার ছেলে অন্তু এই মনস্তপপীড়িত বাড়িতে এক ঝলক ফাল্গুনের হাওয়া এনে দিয়েছে। তার বয়স সবে 2 পেরিয়েছে। বয়সের তুলনায় তার বার অনেক বেশি। এই দুরন্ত সর্বাঙ্গে প্রাণপূর্ণ শিশুটি ছোট ছোট পায়ে টলমল টলমল করে যখন হাঁটে, দেখে মনে হয় তার চরণের ছন্দের মধ্যে সমস্ত পৃথিবীর প্রাণস্পন্দন ধ্বনিত হয়ে ওঠে। অন্তু যখন নব উদ্যত সাদা দাঁতগুলো দেখিয়ে হাসে, দেখে মনে হয় জগতের যা কিছু সুন্দর নিষ্পাপ এই শিশুটি শুভ্র হাসির মধ্য দিয়ে ফুলের মতো বিকশিত হয়ে উঠেছে। একদণ্ড বিশ্রাম নেই অন্তুর। গাছে পাখি দেখলে আ করে ডাকে, আপনি নাচে আপনি হাসে, ঝরানোর মতো শিশুকণ্ঠে কলকল করে কথা বলে যায়। এই নাতিটিকে দেখলে নুরুন্নাহার বানু সমস্ত দুঃখ, সমস্ত বেদনার কথা ভুলে যান। তাকে বুকে টেনে আদর করেন। কিন্তু অন্তু নানের কোল থেকে মার কোলে, মার কোল থেকে নানার কোলে, নানার কোল থেকে দিলুর কোলে ঝাঁপিয়ে পড়তে বড় বেশি ভালোবাসে।